বিসমিল্লাহির রহমানির রহিম। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময়ের অসীম কৃপায় বৈশ্বিক করোনা পরিস্থিতির ভিতর স্ব অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে জানাই আমি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের জন্য আমি আর একটি ক্লাস প্রস্তুত করেছি। এই ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই ফুলের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি এস এম সালাউদ্দিন, উপাধ্যক্ষ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এটি হচ্ছে বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালির অধিকার বাঁচানোর কর্ণধার, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের একটি ছবি। আমরা ডাইন সাইডে আরও একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, যিনি স্বদেশ প্রত্যাবর্তন অন্তে তৎকালীন গণপরিষদের সভাপতি, তারই ক্যাবিনেটের সর্বকনিষ্ঠ আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনের সাথে কিভাবে সংবিধান প্রণয়ন করা যায় তার বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করছেন। প্রিয় শিক্ষার্থী, তো আজকের পাঠ ঘোষণা সংবিধান, বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি এবং চতুর্থ সংশোধনী। প্রিয় শিক্ষার্থী, পত্র শিরোনাম পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, চতুর্থ অধ্যায়, বাংলাদেশ সংবিধান। শিক্ষণফল, এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী তোমরা বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, আর বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনী ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি, অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর অফ বাংলাদেশ কনস্টিটিউশন। প্রত্যেক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য সংবিধান অপরিহার্য। সংবিধান একটি রাষ্ট্রের দর্পণ স্বরূপ। প্রতিটা রাষ্ট্রের সংবিধান প্রতিষ্ঠার প্রেক্ষাপট থাকে। প্রতিষ্ঠিত সংবিধানকে যুগোপযোগী করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এই জন্য প্রতিটি লিখিত সংবিধানেই সংশোধন পরিমার্জনের বিধান উল্লেখ থাকে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পট পরিবর্তনের কারণে সংবিধানের
প্রয়োজনীয় সংশোধনী আনয়ন অপরিহার্য হয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান 30 বার, ভারতের সংবিধান 74 বার এবং বাংলাদেশ 1972 সালে যে সংবিধান লাভ করেছে তা আজ অবধি 17 বার সংশোধন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, সংবিধানের 10ম ভাগে 142 নং অনুচ্ছেদে সংবিধান সংশোধনের পদ্ধতি উল্লেখ রয়েছে। বাংলাদেশ সংবিধান লিখিত, আর লিখিত হওয়ার কারণেই এই সংবিধানটি দুষ্পরিবর্তনীয়। এ কারণেই সংবিধানের যে কোনো সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করতে একটি বিশেষ এবং জটিল পদ্ধতি অনুসরণ করতে হয়। সংবিধানের 142 নং অনুচ্ছেদে বলা আছে, জাতীয় সংসদের আইন দ্বারা সংবিধানের যে কোনো বিধান সংশোধন বা রহিত করা যাবে, তবে এক্ষেত্রে দুটি শর্ত পালন করতে হবে। প্রথমত, সংবিধান সংশোধনের উদ্দেশ্যে উত্থাপিত কোনো বিলই সংসদের বিবেচনার জন্য গ্রহণ করা হবে না যদি উক্ত বিলের শিরোনামে সংবিধানের কোন কোন অংশ সংশোধন হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা না হয়। অর্থাৎ বিলের শিরোনামে সংশোধনের বিষয় অবশ্যই উল্লেখ থাকতে হবে। দ্বিতীয়ত, সংবিধান সংশোধনের বিলটি জাতীয় সংসদের মোট সদস্যের 2/3 ভোটে গৃহীত হতে হবে। সংসদ কর্তৃক গৃহীত বা পাশকৃত বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পেশ করা হবে। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে বিলটিতে স্বাক্ষর করে সম্মতি দিবেন। তিনি তা করতে অসমর্থ হলে উক্ত সময় অতিবাহিত হওয়ার পর তিনি বিলটি সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে বা তা বিধিবদ্ধ ও কার্যকরভাবে শুরু হবে। পরবর্তীতে উক্ত বিধানের সাথে আরও কিছু বিধান সংযোজন করা হয়। অর্থাৎ সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো বিল সংসদ কর্তৃক 2/3 সদস্যের ভোটে গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করা হলে রাষ্ট্রপতি প্রয়োজনে জনমত যাচাই করার জন্য গণভোটের ব্যবস্থা করতে পারেন। তবে 2011 সালে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে গণভোট ব্যবস্থা বাতিল করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের 4র্থ সংশোধন আইন 1975। বাংলাদেশের শাসনতান্ত্রিক ও সাংবিধানিক ইতিহাসে সংবিধানের 4র্থ সংশোধনী একটি যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ ঘটনা। 1975 সালের 25শে জানুয়ারি তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর 4র্থ সংশোধনী আইনের খসড়া জাতীয় সংসদে উত্থাপন করেন। ওই দিনই এটি 294 ভোটের মাধ্যমে সংসদে পাশ হয় এবং রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে আইনে পরিণত হয়। 4র্থ সংশোধনী গৃহীত হওয়ার পর বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ব্যবস্থায় শুধু পরিবর্তিত হয়নি, সেই সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোতেও ব্যাপক পরিবর্তন সূচিত হয়। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ সংবিধানের 4র্থ সংশোধনী প্রবর্তনের কারণ এবং পটভূমি নিয়ে আমরা এখন আলোচনা করব। যে সকল কারণে
আওয়ামী লীগ সরকার চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে একদলীয় সমাজতান্ত্রিক শাসন প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছিল, তা নিম্নে আমরা স্লাইডের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এক হচ্ছে সংসদীয় ঐতিহ্যের অভাব। বাংলাদেশের তৎকালীন অনেক বিরোধী দল সংসদীয় রাজনীতিতে বিশ্বাসী ছিল না। বেশ কিছু দল সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী ছিল। অস্থির রাজনীতি, বিশৃঙ্খল ও গুপ্ত রাজনৈতিক হত্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। অর্থনৈতিক সংকট, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, অধিক মূল্যে বিদেশ থেকে দ্রব্য আমদানি এবং বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যাদির উপযুক্ত মূল্য লাভে ব্যর্থতা প্রভৃতি কারণে বাংলাদেশের অর্থনীতি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। এছাড়া প্রলয়নকারী বন্যা অর্থনৈতিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায়। এরূপ সংকটময় পরিস্থিতিতেও এক শ্রেণীর মানুষ ঘুষ, দুর্নীতি, মুনাফাখোরি, মজুতদারি, কালোবাজারি ও চোরাচালানিতে লিপ্ত হয়ে পড়ে। সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেক রাজনৈতিক দল, উপদল বা গোষ্ঠী নিয়মতান্ত্রিক রাজনৈতিক পদ্ধতি পরিহার করে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখলের উদ্যোগ গ্রহণ করে। তারা পুলিশ ফাঁড়ি আক্রমণ, অস্ত্র ব্যাংক ও ধনী যোদ্ধাদের খামার লুণ্ঠন এবং শ্রেণী শত্রু খতম তথা রাজনৈতিক হত্যার কর্মসূচি গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থী, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র। 1971 সালে এদেশের কিছু সংখ্যক মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করে বরং এর বিরোধিতা করেছিল। তারা শুধু পাকিস্তানি বাহিনীকে সহযোগিতায় প্রদান করেননি, বরং তারা বাংলাদেশের খ্যাতনামা ডাক্তার, অধ্যাপক, সাংবাদিক ও অন্যান্য বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। স্বাধীনতার পরও তারা কলকারখানা, রাস্তাঘাট প্রভৃতি ধ্বংস করে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে শুরু করে। প্রিয় শিক্ষার্থী, আন্তর্জাতিক চক্রান্ত। বাংলাদেশের অনেক রাজনৈতিক দলই এ সময় বিদেশি শক্তির ইঙ্গিতে নিজেদের রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করতে থাকে। এসব দলের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারকে উৎখাত করা। সোভিয়েতপন্থীদের প্রভাব। সোভিয়েত কমিউনিস্ট পার্টি, ন্যাপ মুজাফফর এবং আওয়ামী লীগের এক অংশ চীনপন্থীদের উগ্র কার্যকলাপে ভীতু ও বীতশ্রদ্ধ হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাগণকে সোভিয়েত ইউনিয়নের অনুকরণে একদলীয় শাসন প্রবর্তন করতে উদ্বুদ্ধ করেন। প্রিয় শিক্ষার্থী, আওয়ামী লীগের মধ্যে মতভেদ ও কোন্দল। চতুর্থ সংশোধনী প্রণয়নের জন্য আওয়ামী লীগের মধ্যে মতভেদ ও কোন্দল দায়ী ছিল। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংকল্প। প্রথমে খরা ও অনাবৃষ্টি, পরে অতিবৃষ্টি এবং সর্বশেষে প্রলয়নকারী বন্যার ফলে বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে যায় এবং দুর্ভিক্ষের কালোছায়া গোটা জাতিকে গ্রাস করতে পারে। এরূপ অবস্থায়
সমাজকে শোষণমুক্ত করার উদ্দেশ্যে একটি শক্তিশালী ও উপযুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রয়োজন অনুভব করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পটভূমি নিয়ে আলোচনা করছিলাম। এবার চতুর্থ সংশোধনীর প্রধান ধারা বা বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের চতুর্থ সংশোধনীর বৈশিষ্ট্যগুলো আমরা একের পর এক স্লাইডে তোমাদের সামনে আলোচনার ভিত্তিতে উপস্থাপন করেছি। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন। চৌথ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। দেশের প্রকৃত শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়। তিনি শুধু রাষ্ট্রপ্রধানই নন, সরকার প্রধানও বটে। তিনি সরকার ও রাষ্ট্রের কর্ণধার। তিনি নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান নন, বরং প্রকৃত ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রপ্রধান। প্রিয় শিক্ষার্থী, আইনসভার ক্ষমতা হ্রাস। চতুর্থ সংশোধনীর দ্বারা এরূপ বিধান করা হয় যে সংবিধান সংশোধনী বিল ব্যতীত রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক গৃহীত যে কোনো বিল নাকচ করে দিতে পারবেন। চৌথ সংশোধনীর পূর্বে জাতীয় সংসদ মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারত। প্রিয় শিক্ষার্থী, অনুগত মন্ত্রিসভা। চতুর্থ সংশোধনীতে রাষ্ট্রপতি ব্যাপক ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি নিজের খেয়াল খুশি মতো প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদেরকে নিযুক্ত করতে পারবেন। মন্ত্রীগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের পরামর্শ গ্রহণ করতে বাধ্য নয়। প্রিয় শিক্ষার্থী, বিচার বিভাগের ক্ষমতা হ্রাস। চৌথ সংশোধনীতে বিচার বিভাগের ক্ষমতা হ্রাস পায়। বিচারপতিদের নিয়োগ ও অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতিকে প্রদান করা হয়। এছাড়াও অধস্তন আদালতের বিচারক ও ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং তাদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতাও অর্পণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি। চতুর্থ সংশোধনীতে একজন উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয়। চতুর্থ সংশোধনীতে বলা হয় যে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং রাষ্ট্রপতির খুশি মতো তিনি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত থাকবেন। এছাড়া রাষ্ট্রপতি প্রয়োজন বোধে উপরাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবেন। একদলীয় ব্যবস্থা। চৌথ সংশোধনের একটি উল্লেখযোগ্য দিক হল একটি জাতীয় দল গঠন। সংবিধানে সংযোজিত ষষ্ঠ ক ভাগের 117 ক অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে পূর্ণরূপে বাস্তবায়িত করার জন্য রাষ্ট্রপতি প্রয়োজন বোধে একটি মাত্র জাতীয় দলের বিধান করতে পারবেন। এরূপ একটি মাত্র দলের আদেশ জারির সাথে সাথে দেশের সকল রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটবে। জাতীয় দলের নামকরণ, নিয়ম শৃঙ্খলার ব্যবস্থা, সদস্যভুক্তি, অর্থসংস্থান, সাংগঠনিক কাঠামো নির্ধারণ, দলের পদাধিকার ব্যক্তিদের কর্তব্য দায়িত্ব সংক্রান্ত সকল বিষয় রাষ্ট্রপতি আদেশ বলে নির্ধারণ করবেন। এক্ষেত্রে তার কর্তৃত্বই হবে চরম ও চূড়ান্ত। প্রিয় শিক্ষার্থী, জাতীয় সংসদ সদস্যদের বাধ্যতামূলকভাবে জাতীয় দলের সদস্যপদ গ্রহণ।
চতুর্থ সংশোধনীতে বলা হয় যে জাতীয় দল গঠিত হওয়ার পর রাষ্ট্রপতির নির্দেশে রাষ্ট্রপতি প্রদত্ত নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের জাতীয় দলের সদস্য হতে হবে, অন্যথায় তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে এবং তারা ভবিষ্যতে রাষ্ট্রপতি বা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না। প্রিয় শিক্ষার্থী, নাগরিক অধিকার সংকোচন। চতুর্থ সংশোধনীর ফলে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আশ্রয় গ্রহণের ক্ষেত্রে নাগরিক অধিকার খর্ব হয়। মৌলিক অধিকার বলবৎ করার জন্য জাতীয় সংসদ কর্তৃক আদালত বা ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, জাতীয় সংসদের মেয়াদ বৃদ্ধি। চতুর্থ সংশোধনী দ্বারা 1973 সালে নির্বাচিত জাতীয় সংসদের মেয়াদকাল 1975 সালের 25শে জানুয়ারি হতে আরও 5 বছর বৃদ্ধি করা হয়। 1973 সালে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতির অপসারণ বিধি পরিবর্তন। সংবিধানের চতুর্থ পরিবর্তন সংশোধনীতে শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে কিংবা সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে জাতীয় সংসদের মোট সদস্যের কমপক্ষে 3/4 সমর্থনে রাষ্ট্রপতিকে অপসারণের বিধান করা হয়। পূর্বে জাতীয় সংসদের মোট 2/3 সমর্থনে রাষ্ট্রপতিকে অপসারণ করা যেত। প্রিয় শিক্ষার্থী, নির্বাচন কমিশন ও কর্ম কমিশনের ক্ষমতা সংকোচন। চতুর্থ সংশোধনী দ্বারা সংবিধানের 96 অনুচ্ছেদ সংশোধনের ফলে নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, কেননা এ দুটি কমিশনের সদস্যবৃন্দকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ন্যায় একই পদ্ধতিতে অপসারণের বিধান প্রণীত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের পাঠ সংবিধান সংশোধন পদ্ধতি এবং চতুর্থ সংশোধনী নিয়ে আলোচনা করলাম। এখন স্ব অবস্থানে থেকে তোমাদের কিছু কাজ করতে হবে। প্রথম একক কাজ হিসেবে যে বাংলাদেশ সংবিধানে কত অনুচ্ছেদে সংশোধনের নিয়মাবলী বিস্তারিতভাবে লিখিত আছে এটা লিখতে হবে। আর চতুর্থ সংশোধনী আইনের খসড়া জাতীয় সংসদে কোন আইনমন্ত্রী উত্থাপন করেন এটাও লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, সারসংক্ষেপ, আজকের ক্লাসে আমরা তোমাদেরকে নিয়ে বাংলাদেশ সংবিধানের সংশোধনী পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি অনলাইনের মাধ্যমে, আর বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনী সম্পর্কেও আমরা আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, মূল্যায়ন তোমাদেরকে আবারও বলে রাখি, আমাদের একক এবং মূল্যায়নের যে প্রশ্নগুলো এবং বাড়ির কাজ, এই কাজে আমাদের জ্ঞান অনুধাবন এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি প্রতিটি পাঠের আলোকেই। তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবেই দেখবে। আশা করা যায় এগুলো তোমাদের পাবলিক পরীক্ষার জন্য অনেক উপকার বয়ে আনবে। যে একদলীয় ব্যবস্থা বলতে কি বুঝো, এটা একটা অনুধাবন প্রশ্ন, এটা লিখতে হবে। আর মৌলিক অধিকার বলতে কি বুঝো, এটাও লিখতে হবে।
প্রিয় শিক্ষার্থী, এখন বাড়ির কাজ। আমরা বাড়িতে শুধু স্বাস্থ্যবিধি মেনে অলস জীবনযাপন করলে হবে না, আমাদেরকে প্রতিটি পাঠ অনুযায়ী একটু ভাবতে হবে। এর জন্য ক্লাসের পাঠ অনুযায়ী তোমাদেরকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো তোমাদের স্ব অবস্থানে থেকেই সমাধান করতে হবে। আজকের কাজ, কোন সংশোধনীর মাধ্যমে একদলীয় ব্যবস্থা, জাতীয় সংসদের মেয়াদ বৃদ্ধি এবং রাষ্ট্রপতির অপসারণ বিধির পরিবর্তন সাধিত হয়, এই স্লাইডে উল্লেখিত পাঠের আলোকেই বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছ। কোনো সমস্যা থাকলে তাহলে তোমাদের সহযোগিতার জন্য কিছু সহায়ক গ্রন্থ আমরা স্লাইডে উল্লেখ করেছি। এই বইগুলোর সহযোগিতা তোমরা নিতে পারো। এইগুলোই তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য প্রথম ও দ্বিতীয় পত্র। এগুলো অনুসরণের মাধ্যমে তোমরা আরও পাঠটি সহজভাবে বুঝতে পারবে। আর বইগুলো সহযোগিতার জন্য তোমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের কলেজ লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারো। তোমরা সবাই সুস্থ সুন্দর থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।